ভারতের জিডিপি নিয়ে বেশ কিছু বড়সড় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে, তাই না? বলা হচ্ছে জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন যেভাবে গণনা করা হয় সেই পদ্ধতিতে কিছু বড় আপডেট আনা হয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই সহজ করে বুঝতে চেষ্টা করব যে এই পরিবর্তনগুলো আসলে কি আর এর মানেটাই বা কি। চলুন শুরু করা যাক। সম্প্রতি ভারতের অর্থনৈতিক বৃদ্ধির যে সংখ্যাটা সামনে এসছে তা হল 7.8%। দারুণ একটা সংখ্যা, তাই না? শুনে মনে হচ্ছে ভারত যেন জিমে ভর্তি হয়ে রাতারাতি 6 প্যাক অ্যাবস বানিয়ে ফেলেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমাদের অর্থনীতি কি সত্যি এতটা শক্তিশালী হয়েছে, নাকি আমরা ওজন মাপার যন্ত্রটাই বদলে ফেলেছি? কারণ পুরো গল্পটা কিন্তু এই একটা প্রশ্নের ওপরেই দাঁড়িয়ে আছে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এই পরিবর্তনের দরকারটা পড়ল কেন? আসল সমস্যাটা কিন্তু লুকিয়েছিল পুরনো সিস্টেমটার মধ্যেই। ভাবুন তো একবার, আজকের অর্থনীতিকে 2011-12 সালের মাপকাঠি দিয়ে মাপা, এটা অনেকটা এখনকার হাই ভোল্টেজ T20 ম্যাচের স্কোর একটা পুরনো ধুলো পড়া স্কোর বোর্ডে লেখার মতো। 2011-তে কোথায় ছিল ইউপিআই, স্টার্টআপই বা কটা ছিল, আর এখন চায়ের দোকানেও কিউআর কোড, পুরো চিত্রটাই তো বদলে গেছে। আর এই পুরনো পদ্ধতির জন্য আন্তর্জাতিক মহল থেকেও প্রশ্ন উঠছিল। ব্যাপারটা অনেকটা এরকম যে ক্লাসের ভালো ছাত্র হয়েও রিপোর্ট কার্ডে একটা সি গ্রেড চলে এসেছে। বলা হচ্ছিল ভারতের জিডিপি গণনায় বেশ কিছু অসঙ্গতি আছে। তো এর সমাধান কি? সমাধান হলো পুরো সিস্টেমটাকেই আপগ্রেড করে ফেলা। ঠিক যেমন আমরা একটা পুরনো নোকিয়া ফোন থেকে একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোনে আপগ্রেড করি। কাজটা একই, কমিউনিকেশন, কিন্তু পদ্ধতিটা অনেক বেশি স্মার্ট আর অ্যাডভান্সড। নতুন ব্যাচ ইয়ার হিসেবে 2022-23 সালকে বেছে নেওয়ার পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। দেখুন, এর আগে অর্থনীতিতে জিএসটি, নোটবন্দি, তারপর কোভিডের মতো বড় বড় ধাক্কা গেছে। 2022-23 সাল নাগাদ এসে অর্থনীতি ওই ধাক্কাগুলো সামলে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছেছিল। তাই এটাই ছিল সঠিক সময়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো। এই পরিবর্তনের মানে এই নয় যে দেশটা রাতারাতি আরও ধনী হয়ে গেল। ব্যাপারটা অনেকটা একটা ঝাপসা ছবির বদলে একটা ক্রিস্টাল ক্লিয়ার এইচডি ছবি পাওয়ার মতো। সাবজেক্ট একই আছে, শুধু ছবিটার কোয়ালিটি অনেক ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। এই যে নতুন পদ্ধতির কথা বলছি, এর মূল ভিত্তিটা কি? ঠিক কি পরিবর্তন আনা হচ্ছে? মূলত 4টে বড় আপডেটের কথা বলা হচ্ছে। 1, নতুন বেস ইয়ার, যা আমরা আগেই আলোচনা করলাম। 2, একটা নতুন পদ্ধতি যার নাম ডাবল ডিফ্লেশন। 3, হাই ফ্রিকোয়েন্সি ডেটার ব্যবহার। আর 4, অ্যাডভান্সড ব্যালেন্সিং টুলস। চলুন এক এক করে এগুলো একটু সহজ করে বুঝে নিই। আচ্ছা, ডাবল ডিফ্লেশন বোঝার আগে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে, ভ্যালু অ্যাডিশন। খুব সহজ ভাষায় এটাই হলো আসল গ্রোথের মাপকাঠি। মানে একটা জিনিস বানাতে যা খরচ হলো আর বিক্রি করে যা পাওয়া গেল, তার মাঝের পার্থক্যটাই হলো ভ্যালু অ্যাডিশন। আগে কি হতো? আগে শুধু ফাইনাল প্রোডাক্টের দামের উপর মুদ্রাস্ফীতির প্রভাবটা দেখা হতো। কিন্তু প্রোডাক্টটা বানাতে যে কাঁচামাল লাগলো, সেটার দাম যে তার থেকেও বেশি বাড়তে পারে, সেই হিসাবটা ধরা হতো না। এটাই ছিল সিঙ্গল ডিফ্লেশন। আর নতুন ডাবল ডিফ্লেশন পদ্ধতিতে আউটপুট আর ইনপুট দুটোর দামকে আলাদা আলাদা করে মুদ্রাস্ফীতির সঙ্গে অ্যাডজাস্ট করা হয়। ফলে কি হয়, একটা অনেক বেশি রিয়েলিস্টিক ছবি পাওয়া যায়। এমনও হতে পারে যা আগে জিরো গ্রোথ মনে হচ্ছিল, সেটা আসলে সামান্য কমেছে। এটাই হলো একটা সৎ চিত্র। ব্যাপারটা অনেকটা সেলফি থেকে বিউটি ফিল্টারটা সরিয়ে দেওয়ার মতো। আসল ছবিটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু সেটাই তো সত্যি। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং বা কৃষিখাতে এই পদ্ধতিটা অর্থনীতির আসল স্বাস্থ্যটা তুলে ধরবে। এরপর আসছে হাই ফ্রিকোয়েন্সি ডেটা। এটা তো একটা গেম চেঞ্জার। ভাবুন, অর্থনীতির ডেটা স্পিডকে এক লাফে 2G থেকে 5Gতে নিয়ে যাওয়ার মতো। আগেকার দিনে সেই পুরনো কয়েক মাস পরপর করা সমীক্ষার ওপর আর নির্ভর করতে হবে না। এখন প্রায় রিয়েল টাইমে ডেটা পাওয়া যাবে। কোথা থেকে? জিএসটি কালেকশন থেকে, কোম্পানিগুলোর ফাইলিং থেকে, সরকারি খরচের হিসাব থেকে, এমনকি কতগুলো নতুন গাড়ি রেজিস্টার হলো সেই ডেটা থেকেও। এর সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের ইনফর্মাল সেক্টর, যেমন ধরুন গিগ ওয়ার্কাররা, তাদের অবদানও এখন আরও ভালোভাবে মাপা যাবে। দেখুন, জিডিপি মাপার দুটো দিক আছে।
একটা হলো আমরা কতটা উৎপাদন করলাম, আর আরেকটা হলো আমরা কতটা খরচ করলাম। নিয়ম অনুযায়ী এই দুটো দিক সমান হওয়া উচিত, কিন্তু বাস্তবে প্রায়ই একটা ছোট গ্যাপ বা ফারাক থেকে যায়। নতুন সিস্টেমের লক্ষ্য হল এই ফারাকটাকে প্রায় শূন্যে নামিয়ে আনা। এর জন্য সাপ্লাই ইউজ টেবিলের মতো আধুনিক টুল ব্যবহার করা হবে, মানে অর্থনীতির সব হিসাব এখন আরও নিখুঁতভাবে মেলবে। আচ্ছা, এত সব টেকনিক্যাল আলোচনা তো হলো, কিন্তু আসল কথায় আসা যাক। এই সব পরিবর্তনের ফলে কি আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কোনো ফারাক পড়বে? আবারও মনে করিয়ে দেই, হিসাবের খাতা বদলালে কিন্তু পকেটের টাকা বাড়ে না। এটা অনেকটা হাতে কলমে ডায়েরিতে খরচ লেখার বদলে একটা এক্সেল শিটে সবকিছু রেকর্ড করার মতো। আপনার যা টাকা ছিল তাই থাকবে, শুধু হিসাবটা আরও পরিষ্কার হবে। তবে হ্যাঁ, এই পরিষ্কার হিসাব থেকে একটা দারুণ জিনিস বোঝা যাবে, আমাদের অর্থনীতির কাঠামোটা কিভাবে বদলাচ্ছে। যেমন নতুন ডেটা হয়তো দেখাবে যে মানুষ এখন খাবারের পেছনে আগের চেয়ে কম শতাংশ খরচ করছে। আর সেই টাকাটা যাচ্ছে কোথায়? ডিজিটাল সার্ভিস, যাতায়াত বা বিনোদনে। এটা কিন্তু একটা দেশের অর্থনীতির বড় হওয়ার লক্ষণ। আর এর সবচেয়ে বড় লাভটা হলো পলিসি মেকিংয়ে। ভাবুন, একজন ডাক্তার যদি সঠিক টেস্ট রিপোর্ট না পান, তাহলে কি তিনি সঠিক ওষুধ দিতে পারবেন? পারবেন না। ঠিক সেভাবেই সরকারের কাছে যদি অর্থনীতির সঠিক চিত্র না থাকে, তাহলে তারা দেশের জন্য সঠিক নীতি তৈরি করতে পারবে না। এই স্বচ্ছ ডেটা আসলে দীর্ঘমেয়াদী সুস্থ বিকাশের ভিত্তি। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? শেষ কথায় আসা যাক। শেষ পর্যন্ত একটা কথা মনে রাখা খুব জরুরি, জিডিপি হলো একটা থার্মোমিটারের মতো। নতুন পদ্ধতিটা হয়তো একটা আরও ভালো ডিজিটাল থার্মোমিটার, যা অর্থনীতির জ্বরটা আরও নিখুঁতভাবে মাপতে পারে, কিন্তু থার্মোমিটার নিজে তো আর রোগের ওষুধ নয়, তাই না? তাই আসল প্রশ্নটা কিন্তু জিডিপির সংখ্যা নিয়ে নয়। আসল প্রশ্নটা হলো, জিডিপির সংখ্যাটা হয়তো বদলাচ্ছে, কিন্তু তাতে কি সাধারণ মানুষের আয় বাড়ছে, নতুন চাকরি তৈরি হচ্ছে? কারণ দিনের শেষে একটা দেশের সাফল্যের আসল মাপকাঠি তো সেখানেই।